কলকাতার নিউ মার্কেট এলাকায় হোটেলে ভয়াবহ আগুন, চিকিৎসা নিতে গিয়ে নারী শিশু সহ 9 বাংলাদেশির মৃত্যু, দগ্ধ আরও 6। অগ্নি নির্বাপন ব্যবস্থা ছাড়া এই ব্যবসা পরিচালনা। এখনো প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত। আন্তরিক আমন্ত্রণের কথা বলছে দিল্লি। ঝুলে থাকা সমস্যা সমাধানের উপর নির্ভর করছে সম্পর্ক অবস্থান ঢাকার। রোহিঙ্গাদের বাঙালি আখ্যা দিয়ে অপরাধ আড়ালের চেষ্টায় মিয়ানমার, বলছেন আশ্রিতরা। প্রত্যাবাসন প্রক্রিয়ায় জটিলতার শঙ্কা সতর্কবার্তা হিসেবে দেখার পরামর্শ। ৫০ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট কাল। নিশ্চিত জয়ের পথে মির্জা ফখরুল। পরাজয় জেনেও মাঠে বিরোধী জোট। প্রতিদ্বন্দ্বিতা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, বলছেন বিশ্লেষকরা। এবং দেশের বিভিন্ন স্থান থেকে বোমা বিস্ফোরক উদ্ধারে বাড়ছে উদ্বেগ। প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি পুলিশের। দেখছিলেন শিরোনাম। সময় সংবাদের সঙ্গে আছে আইরিন আয়াত। শুরুতেই দেশের বাইরের খবর। কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডের একটি ঘটনা ঘটেছে। ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেছে নারী ও শিশুসহ 9 বাংলাদেশি নাগরিকের। দগ্ধ হয়েছেন আরও 6 জন। এসি বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ। স্থানীয় সময় বুধবার দিবাগত রাতে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনের একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ধোঁয়া ছড়িয়ে পড়ে চারপাশে। ভবনের ভেতর আটকা পড়েন অনেকে। এ ঘটনায় বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক হতাহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন দমকল কর্মীরা। ধোঁয়ায় বেশ কয়েকজন অচেতন হয়ে পড়লে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। জীবিত উদ্ধার করা হয় বেশ কয়েকজনকে। এদিকে ঘন ধোঁয়ার কারণে হোটেলের ওপরের তলায় পৌঁছাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। কলকাতা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে নিহতরা সবাই বাংলাদেশি নাগরিক। এর মধ্যে 6 জন পুরুষ, 2 জন নারী ও 1 জন শিশু ছিল। চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন তারা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হোটেলের এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত। তবে প্রকৃত কারণ জানার পাশাপাশি ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। কাকলি আখতার, সময় সংবাদ। এখনো প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত। ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার দীনেশ ত্রিবেদী জানান, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বিদ্যমান জটিলতা আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ রয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন, বাণিজ্য সহ ঝুলে থাকা সমস্যাগুলোর বাস্তব সমাধানের ওপর নির্ভর করছে দ্বিপাক্ষিক সম্পর্ক। এদিকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সফরের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। দেশটির অতিরিক্ত জ্বালানির চাহিদার আবেদনও খতিয়ে দেখা হচ্ছে। চলতি মাসের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের প্রস্তাব থাকলেও অনুকূল পরিবেশের অনুপস্থিতি দেখছে বাংলাদেশ। এ বিষয়ে আনুষ্ঠানিক অবস্থান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার স্পষ্ট করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের জন্য অধীর অপেক্ষা করছে দিল্লি। পারস্পরিক স্বার্থের ভিত্তিতে নতুন ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান দীনেশ ত্রিবেদী। Our Prime Minister was the first one to congratulate him, and he was the first one to send him an invite. We are eagerly waiting, and I am so hopeful. There are issues. There is no doubt about it. And like I said, that if issues are not there, then it's not democracy. পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাণিজ্য সহ ঝুলে থাকা সমস্যাগুলোর বাস্তব সমাধানের উপর নির্ভর করছে দ্বিপাক্ষিক সম্পর্ক। I have assured them that we will try our best to resolve those issues, and we want more vibrant trade and investment and communication between the two countries. And I also convey the message to the government of India, and our is sitting here, that our business visas for Bangladesh to India should be like instant. এদিকে মঙ্গলবার সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। We have extended a cordial invitation
for the Prime Minister of Bangladesh to visit India. বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের জন্য আমরা সৌহার্দ্যপূর্ণ আমন্ত্রণ জানিয়েছি। বাংলাদেশের সঙ্গে চলমান জ্বালানি সহযোগিতার বিষয়টি অব্যাহত রয়েছে। অতিরিক্ত জ্বালানির যে অনুরোধ করা হয়েছে সেটি আমরা পর্যালোচনা করছি, কারণ আমাদের নিজেদেরও কিছু প্রয়োজন রয়েছে। পারস্পরিক স্বার্থ পারস্পরিকতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎমুখী সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। Based on mutuality of interest and reciprocity. বাংলাদেশের অতিরিক্ত জ্বালানি চাহিদা পূরণের আবেদনও ভারত খতিয়ে দেখছে বলে জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। India desires positive, শুভ খান, constructive and সময় সংবাদ, forward-looking relations ঢাকা। with Bangladesh. রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাঙালি আখ্যা দিয়ে মিয়ানমার রাষ্ট্রীয় অপরাধ আড়াল করতে চাইছে বলে মনে করেন কক্সবাজার ক্যাম্পে আশ্রিতরা। নেপিডোর অবস্থানকে সতর্ক বার্তা হিসেবে দেখার পরামর্শ অভিবাসন বিশেষজ্ঞদের। আর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে এই ধরনের বক্তব্যে প্রত্যাবাসন প্রক্রিয়ায় বাড়তে পারে জটিলতা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। 2017 সালের আগস্টে মিয়ানমারের সামরিক বাহিনীর নির্যাতনে বাস্তুচ্যুত হয়ে রোহিঙ্গারা দেশ ছাড়তে বাধ্য হয়। সেই রোহিঙ্গার ঢলে 9 বছর পূর্ণ হওয়ার ঠিক আগ মুহূর্তে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে রোহিঙ্গাদের বাঙালি বলা হয়েছে। রোহিঙ্গা নামে কোনো জাতিগোষ্ঠী মিয়ানমারে নেই বলেও উল্লেখ করা হয়। মিয়ানমারের দাবি, বাংলাদেশে দেয়া 8,28,824 জনের তালিকা থেকে গত 31 জুলাই পর্যন্ত 4,26,545 জনের তথ্য যাচাই করা হয়েছে। তাদের মধ্যে 3,08,797 জনকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসাবে শনাক্ত করা হয়েছে। এমন বিবৃতিকে প্রত্যাখ্যান করে মিয়ানমারের রোহিঙ্গা যাচাই বাছাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন রোহিঙ্গা নেতারা। তাদের দাবি, দীর্ঘ সময়ে অর্ধেকেরও কম তালিকা যাচাই করায় প্রমাণ করে প্রত্যাবাসনে মিয়ানমারের রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি রয়েছে। আর রোহিঙ্গাদের বাঙালি বলা সেটিকেও নাটক বলে অবহিত করেছেন রোহিঙ্গারা। 9 বছরের মধ্যে 4 লাখ গজ্জে দৌলে ইস্তার টিয়াং গরিব কি মনসা নাকি মনসা নাই গুড়া ফান্দি তো বুঝি পারে তো কুল দুনিয়ায় এনলি তার তো ইন্টারেস্ট নাই রোহিঙ্গারে খেলি যাইবেলা ইতারা বলকে রোহিঙ্গা এখন আসদু নদু দূরাইবেলা চেষ্টা করিব। আড়াইশোর উত্তুল হয়ে বর্মার তো পলিটিক্যাল উইলিংনেস নাই। রোহিঙ্গা যিন বাংলাদেশের মারা আসছে তারারে অ্যাকসেপ্ট করে দেন কারণ পলিটিক্যাল উইলিংনেস নাই। ইতারা হনদিন আর ইজিলি নলিব ইয়ান মনের লেখা করিব। আর রোহিঙ্গা বিলিভ করি এলা ইন্টারন্যাশনাল কমিউনিটি এই বেন্দুর বাংলাদেশ তো বোঝা দে ইতারা নেলা দি ভাজিতে মানুষ ইনরা আসানার সাথে নলিব ইয়ান তারার কনসেপ্ট। অভিবাসন ও শরণার্থী বিশেষজ্ঞদের মতে রোহিঙ্গাদের বাঙালি আখ্যা দিয়ে মিয়ানমারের বক্তব্য মূলত একটি কূটনৈতিক কৌশল। আমাদের সরকারের পক্ষ থেকে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বক্তব্যটি দিয়েছে তাদের এখানকার প্রতিনিধির কাছে, সেটি যথেষ্ট বলে এবং সেটা যথোপযুক্ত বলে মনে করি। তবে মিয়ানমারের এই ধরনের বক্তব্য প্রত্যাবাসন প্রক্রিয়ার অন্যতম বড় জটিলতা মনে করছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। এই ডেটা তো আর বাংলাদেশ সরকার এককভাবে করেনি, এটি জাতিসংঘের যৌথ একটি এক্সারসাইজ। যৌথভাবে ভেরিফাই করে এই ডেটা তৈরি করা হয়েছে ফ্যামিলি ট্রির আন্ডারে। সুতরাং এখানে কারোই অস্বীকার করার কোনো উপায় নেই যে এই লোকগুলো মিয়ানমার থেকে এসেছে এবং তাদের পরিবারে নতুন শিশু জন্মগ্রহণ করেছে। সুতরাং যদি মিয়ানমার কর্তৃপক্ষ এই ধরনের কথা বলেন, তারা হয়তো অর্ধসত্য বলছেন আর কি। 2018 সালে বাংলাদেশ 8,24,000 রোহিঙ্গার তথ্য মিয়ানমারের কাছে হস্তান্তর করেছিল। সেই জনগোষ্ঠীর পরিবার ও সদস্য সংখ্যা পরবর্তী সময়ে বেড়েছে। এখন 12 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। 25 বছর পর রাষ্ট্রপতি পদে ভোট কাল। সংসদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় নিশ্চিত জয়ের পথে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারপরও ভোটের মাঠ ছাড়েনি বিরোধী জোট। অলি আহমেদকে প্রার্থী করেছে জামায়াত জোট। ফল নিয়ে অনিশ্চয়তা না থাকলেও রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে এই নির্বাচন। কাউসারা চৌধুরী কুমুর রিপোর্টে বিস্তারিত। রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে 35 বছর পর আবারও উত্তাপ। প্রতিদ্বন্দ্বিতার মাঠে দুই প্রার্থী, ক্ষমতাসীন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিরোধী জোটের প্রার্থী এলডিপি সভাপতি অলি আহমদ।
রাষ্ট্রপতি পদে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছিল 1991 সালে। সেবার বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগের প্রার্থী ও সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরী। শেষ পর্যন্ত জয় পান আব্দুর রহমান বিশ্বাস। ৩৫ বছর পরের চিত্র অবশ্য ভিন্ন। সংসদে একক সংখ্যাগরিষ্ঠ বিএনপি, ফলে তাদের মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় নিশ্চিত। তবুও নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ায়নি বিরোধী জোট। অলি আহমদকে প্রার্থী করে ভোটের মাঠে থাকার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নির্বাচনের মাধ্যমে হয় তো জিনিসটা তো মানে ওয়ান সাইডেড গেম হচ্ছে না। এটা তার মধ্যে সেই বোধটা তৈরি করবে যে আমি তো আসলে সর্বদলীয় হতে পারলাম না। যদি সে বিএনপির ভোটে হয় তাহলে সে বিএনপির রাষ্ট্রপতি হিসেবেই সে পরিচিতি পাবে। 70 অনুচ্ছেদ তুললেও ওই অভ্যাসটা ফিরে আসতে একটু সময় লাগবে। 50-50 দুইটাই হতে পারে। তবে আমার মনে হয় না যে একেবারে 70 অনুচ্ছেদের কারণে মির্জা ফখরুল একেবারে ক্লিন বোল্ড হয়ে যেত, বিষয়টা এরকমও না। তাদের মতে রাষ্ট্রপতি নির্বাচনকে কার্যকর প্রতিদ্বন্দ্বিতার মধ্যে নিয়ে আসা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তারা বলছেন, সংবিধান ও নির্বাচন কাঠামোতে প্রয়োজনীয় সংস্কার হলে সংসদ সদস্যদের মতামতের প্রকৃত প্রতিফলন আরও স্পষ্টভাবে ঘটতে পারে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকলে সেই নির্বাচনটা অর্থবহ হয়, মানুষের আগ্রহ থাকে এবং সেটা যে গণতান্ত্রিক প্রক্রিয়ার যে একটা ধাপ, সেই ধাপটা আমার কাছে মনে হয় এটা সার্থক হয়। এই 70 অনুচ্ছেদ যারা গণতান্ত্রিক চর্চায় তারা বিশ্বাস করে বা যেটা আমি বললাম যে স্বাধীন মত প্রকাশে বিশ্বাস করে, তারা অবশ্যই এটাকে গ্রহণ করবে এবং তারা এটাকে সাধুবাদ জানাবে যে না, এটা আমাদের জন্য ইতিবাচক হিসাবে আসলে আসছে। বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেছে নেওয়ার সিদ্ধান্তকেও যৌক্তিক বলে মনে করছেন বিশ্লেষকরা। বিএনপির রাজনীতিতে তার যে ডেডিকেশন, তার যে ত্যাগ, এগুলোকেই বেশি বিবেচনায় নেওয়া হয়েছে। প্রার্থী হওয়ার জন্য দলীয় ব্যবস্থায়, সংসদীয় সরকার ব্যবস্থায় আমরা দেখি যে আসলে দলের জন্য ওনার ত্যাগ আছে, মানে বিএনপির জন্য ওনার ত্যাগ আছে। সব রাজনৈতিক দলের কাছেই ওনার মোটামুটি একটা গ্রহণযোগ্যতা আছে। তাদের মতে এবারের নির্বাচন শুধু কে রাষ্ট্রপতি হচ্ছেন সেই প্রশ্নে সীমাবদ্ধ নয়, বরং প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেওয়া, বিরোধী জোটের কৌশল এবং রাষ্ট্রপতি নির্বাচনের বর্তমান কাঠামো সবকিছু নিয়েই তৈরি হয়েছে নতুন রাজনৈতিক আলোচনা। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, অনুমোদনহীন সমবায় এনজিওর ছড়াছড়ি। রাজশাহীতে মুনাফার প্রলোভনে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। সর্বশান্ত ভুক্তভোগীরা, মামলা করেও মিলছে না বিচার। নারীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিতে রাজধানীর 10টি রুটে চলাচল শুরু করেছে পিঙ্ক বাস সার্ভিস। সকাল থেকে রাজধানীর বিভিন্ন রুটে বাসগুলোতে নারী যাত্রীদের ভিড় দেখা হয়। নির্বিঘ্নে যাতায়াত করতে পেরে স্বস্তি প্রকাশ করেন তারা। এ সময় বাসের সংখ্যা বাড়ানোর দাবি জানান, তবে শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভাড়া চালু করার তাগিদ দেন অনেককে। প্রাথমিকভাবে সারা দেশে 14টি বাস দিয়ে শুরু হয়েছে পিঙ্ক বাস সার্ভিস। এর মধ্যে ঢাকায় চলছে 10টি এবং চট্টগ্রাম ও বগুড়ায় 2টি করে। নারীদের জন্য খুবই দরকার ছিল। দেখা যায় যে পাবলিক বাসে যখন আমরা উঠি প্রতিনিয়ত, মানে আমাদের পাবলিক বাসে নির্দিষ্ট করে মহিলাদের জন্য 9টি সিট থাকে, কিন্তু একটা বাসে উঠলে দেখা যায় 9টা সিট তো দূরের কথা, 4টা সিট, সামনের যে ড্রাইভারের সামনে যে 4টা সিট, সেটাও আমরা পাই না। আমরা যখন অফিসে যাই প্রতিদিন, ছেলেরা আমাদের উঠতেই দেয় না আপু। আজকে আমি দৌড়ায় এসে উঠে গেলাম, আমার খুব ভালো লাগছে। আমি চাই যে স্টুডেন্ট ভাড়াটা হচ্ছে এখানে অ্যাড করা। যদি মিরপুর 10 থেকে একদম সোজা ডাইরেক্ট বাসটা চলতো আমাদের জন্য সুবিধা হতো। সকাল থেকে কোনো প্রতিবন্ধকতা পাইনি, খুব ভালো সাপোর্ট পেয়েছি, রেসপন্সও করতেছে। সম্প্রতি ঢাকা সহ বিভিন্ন এলাকায় একাধিক বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মনে করছে পুলিশ সদর দফতর। সারা দেশে কড়া গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে জানিয়ে পুলিশ বলছে, দেশ বিরোধী অতৎপরতায় জড়িতদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। তবে এসব ঘটনাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে মনে করেন বিশ্লেষকরা। বুলবুল রেজার রিপোর্ট। 12 আগস্ট সাভারের দক্ষিণ শ্যামপুরের একটি বাড়িতে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি। সেখান থেকে 9টি বিস্ফোরক ও বিপুল পরিমাণ গান পাউডার উদ্ধার সহ 90 জেএমবির এক সদস্যকে গ্রেফতার করা হয়।
30 জুলাই রাতে আশুলিয়ায় চায়ের দোকানে রাখা ব্যাগের ভেতর প্রেসার কুকারে তৈরি করা আইইডি বোমা উদ্ধার করা হয়। 24 জুলাই মতিঝিলে মেট্রো রেল স্টেশনের নিচে পরিত্যক্ত ছাতার ভেতরে রাখা শক্তিশালী বোমা উদ্ধার করে পুলিশ। ধারাবাহিক এসব ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর যানবাহনে হামলার আশঙ্কায় দেশজুড়ে বিশেষ সতর্কতা জারি করে পুলিশ সদর দফতর। গত 12 আগস্ট বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে বোমা বিস্ফোরিত হয়। বিকট শব্দে আদালত চত্বরে আতঙ্কের সৃষ্টি হয়। গোয়েন্দা নজরদারির মধ্যে রেখেছি। একের পর এক বোমা ও বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক বাড়লেও পুলিশ সদর দফতর বলছে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা একটা কথা বলতে চাই, আতঙ্কিত হওয়ার কিছু নেই। আর এই জাতীয় ঘটনা যারাই জড়িত, কিংবা আমরা দেখেছি অনেকেই তার নিজের মতাদর্শ প্রচারের ক্ষেত্রে এই জাতীয় উগ্রবাদে যদি প্রশ্রয় নিয়ে থাকে, আমাদের মূল কনসার্ন হচ্ছে গিয়ে কেউ যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়, আমরা সাথে সাথে সেটা ব্যবস্থা নিব এবং ভবিষ্যতে যাতে এই জাতীয় কার্যক্রম কেউ না করতে পারে এবং কেউ জড়িত কিনা বা ইতিমধ্যে যারা এই জাতীয় কার্যক্রমের সাথে জড়িত প্রত্যেককেই আইনের আওতায় আনার জন্য আমরা সচেষ্ট রয়েছি। স্বল্প সময় ব্যবধানে বোমা বিস্ফোরণ কিংবা বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনা বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই বলে মনে করেন এই বিশ্লেষক। আমার রাষ্ট্র তো বিপন্ন হলে সবকিছুই আমার বিপর্যয়ের মধ্যে চলে যাবে, সবকিছু অনিশ্চয়তার মধ্যে চলে যাবে। এটা এই ব্যাপারগুলোতে সতর্ক হওয়া প্রয়োজন এবং এটাকে গুরুত্ব সহকারে দেখা প্রয়োজন। 2-1 মাস ধরে কোথাও বোমা সদৃশ বস্তু উদ্ধার হচ্ছে, কোথাও বিস্ফোরণ ঘটছে, আবার যেগুলো বিস্ফোরণ ঘটছে সেখানে আইডির মতো ইনগ্রিডিয়েন্টস বা উপাদানগুলোর সন্ধান পাওয়া যাচ্ছে। তো এগুলো তো আসলে ভিন্ন একটা কিছু ইঙ্গিত বহন করে এবং সেই ইঙ্গিতের আলামতগুলো কিন্তু এগুলো। সম্প্রতি এক প্রতিবেদনে বাংলাদেশে আল কায়েদার তৎপরতা নিয়ে সতর্ক করেছে জাতিসংঘ। তবে এই রিপোর্টকে অনুমান নির্ভর আখ্যা দিয়ে আমলে নেয়ার কিছু নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা তো অ্যাকশন করতে পারি না। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে মাদ্রাসা শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে চট্টগ্রাম রেঞ্জে ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরীর আগমনকে কেন্দ্র করে পুলিশ লাইন্সে ড্রিল শেডে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। এতে উচ্চস্বরে গান বাজানোয় পাশের পড়ালেখার সমস্যা হয় দারুল আরকাম মাদ্রাসা শিক্ষার্থীদের। এই নিয়ে পুলিশ সদস্যদের বিষয়টি জানালে কিছু সময় বন্ধ রাখা হয় গান বাজানো। পরে আবারও গান বাজানো শুরু করলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষ বাধে, আহত হন অন্তত 30 জন। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। রাজশাহী জেলায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অনুমোদনহীন সমবায় সমিতি ও এনজিও। অধিক মুনাফা ও সহজ শর্তে ঋণের লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে চক্রের সদস্যরা। সর্বশান্ত হয়ে পথে বসেছেন অনেকেই। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেও বিচার পাচ্ছেন না ভুক্তভোগীরা। বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে, ক্যামেরা ছিলেন হাবিবুর রহমান পাপ্পু। আলোর আশা, মোহনা, আলবায়া, আত্মাবারা স্বচ্ছতা সমবায় সমিতি ও এনজিওতে 1 লাখ টাকা রাখলে মাসে 15% লভ্যাংশ দেওয়া হবে। প্রথমে টানা কয়েক মাস মুনাফাও দেওয়া হয়েছে। এরপর গ্রাহকের বিশ্বাস অর্জন করে তাদের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও চক্রের মূল হোতারা। গেল 2 বছরে অর্ধশতাধিক অনিবন্ধিত সমবায় সমিতি ও এনজিও গ্রাহকের টাকা নিয়ে পালিয়ে গেছেন বিদেশে। স্বল্প বিনিয়োগে টাকা দ্বিগুণ আর সহজ শর্তে ঋণের লোভ, ঠিক এই কৌশলকে কাজে লাগিয়ে রাজশাহীর 9টি উপজেলা ও মহানগর এলাকায় গড়ে উঠেছে বেশ কিছু ভুয়া এনজিও ও তথাকথিত সমবায় সমিতি। তবে অভিযোগ রয়েছে অনুমোদন ছাড়া অবৈধভাবে পরিচালিত হচ্ছে শতাধিক নামসর্বস্ব ভুইফোর প্রতিষ্ঠান। রাজশাহীর গোদাগাড়ি, পবা, তানোর ও বাগমারা এলাকায় গ্রাহকের মূলধন ও সঞ্চয়ের কোটি কোটি টাকা হাতিয়ে রাতারাতি কার্যালয়ে তালা ঝুলিয়ে সটকে পড়েছে ভুয়া এনজিওর কর্তা ব্যক্তিরা। অনেক সময় জনগণের হাতে ধরা পড়ায় পুলিশে দেয়া হয়েছে। অনেকে তাদের প্রতারণার জালে পড়ে হয়েছে নিঃস্ব। 60 থেকে 70
কোটি টাকা মারা গেছে। আমি 24 লাখ টাকা রেখেছি এবং আমার মতো আরো অনেকেই, আমার চেয়ে অনেক বেশি টাকা অনেকেই রাখছে। 40% দেবো, 30% দেবো এভাবে বলে দেয় না, এখন যাচ্ছে না, বলা আছে। বিভাগীয় সমবায় সমিতির শীর্ষ কর্মকর্তা বলেন, ভুয়া এনজিও বা সমবায় সমিতি পরিচালনা করা দণ্ডযোগ্য অপরাধ উল্লেখ করেই অপরাধে জড়িতদের 10 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে বলে জানান। সমবায় আইনের 9 ধারা এটা দণ্ডযোগ্য অপরাধ, এতে 10 বছরের কারাদণ্ড। তখন আইন অনুযায়ী আমরা এতে থানায়কে ইনফর্ম করি। এদিকে জেলা প্রশাসন বলছে, অবৈধ এনজিও ও নিবন্ধন নেই এমন সমবায় সমিতির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা যখন এই ধরনের এনজিওর কার্যক্রমের বিষয়ে খবর পাই, আমরা স্থানীয় প্রশাসন যারা থাকে, অর্থাৎ আমাদের উপজেলা নির্বাহী অফিসার এবং আমাদের স্থানীয় যে থানা আছে, পুলিশ স্টেশন আছে, তাদের মাধ্যমে তাদের কার্যক্রম বন্ধ করার জন্য আমরা নির্দেশনা দিয়ে থাকি। গ্রাহকদের কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া ভুয়া এনজিওর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ। অভিযোগগুলো যখন আমাদের কাছে আসে তখন এই স্পেসিফিক ধারায় আমরা থানায় মামলা নেই এবং তদন্ত করি। তদন্ত রিপোর্ট আমরা আদালতে জমা দিই। আদালত থেকে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হলে তখন আমরা তাদেরকে গ্রেফতার করি। বর্তমানে জেলায় মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, সমাজসেবা সমবায় সমিতি কর্তৃক অনুমোদিত বৈধ এনজিও ও সমিতির সংখ্যা 1179টি। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সময় সংবাদে আরও থাকছে, ইরান যুদ্ধে জড়িয়ে চরম বেকায়দায় যুক্তরাষ্ট্র, আলোচনার কথা অস্বীকার ট্রাম্পের, শর্ত মেনে সমঝোতার জন্য অনুনয় বিনয় করছে ওয়াশিংটন, দাবি তেহরানের। একদিকে অসহনীয় গরম, অন্যদিকে ঘন ঘন লোডশেডিং। আধুনিক বৈদ্যুতিক পাখার স্তব্ধতায় মানুষের একমাত্র ভরসা এখন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাত পাখা। আর এই চাহিদাকে কেন্দ্র করেই নওগাঁর ভালাইন গ্রামের ঘরে ঘরে চলছে তাল পাখা তৈরির ধুম। গ্রামের নারী পুরুষের নিপুণ ছোঁয়ায় তৈরি এই পাখা শুধু শীতল বাতাসই দিচ্ছে না, ফেরাচ্ছে বহু পরিবারের সচ্ছলতা। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। হাত পাকার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে। বিদ্যুতের আসা যাওয়ার খেলায় যখন যান্ত্রিক ফ্যান অচল, তখন প্রাণ বাঁচাতে মানুষের একমাত্র অবলম্বন হয়ে দাঁড়িয়েছে তাল পাখা। নওগাঁর ভালাইন গ্রাম, লোডশেডিংয়ের এই সংকটকাল যেন সুদিন ফিরিয়ে এনেছে এই গ্রামের পাখা কারিগরদের। ভালাইন গ্রাম শুধু এখন একটি নাম নয়, বরং তালপাখার এক বিশেষ শিল্পপল্লী হিসাবে পরিচিতি পেয়েছে। অল্প দামের এই পাখা যেমন সাধারণ মানুষকে গরমে দিচ্ছে প্রশান্তি, তেমনি গ্রামের মানুষের মিলছে অর্থনৈতিক মুক্তি। বিদ্যুতের খুবই সমস্যার কারণে পাখার চাহিদাটা বেশি হচ্ছে। পুরুষেরা গাছ থেকে সংগ্রহ করে আনেন তালের পাতা, আর সেই পাতাকে নিপুণ কারুকার্যে রূপ দেন বাড়ির নারীরা। কেউ রঙিন সুতায় বুনছেন পাখা, কেউ আবার বৃত্তাকারে দিচ্ছেন লাল সবুজের প্রলেপ। ধারালো কাঁচির ছোঁয়ায় সমান করা হচ্ছে পাখার চারপাশ, যেন তাতে ফুটে ওঠে এক চিলতে শিল্প। পুঁজি হাতা পাই না, যার কারণে অল্প দাম আমরা বিক্রি করি। প্রচন্ড খাটনি। 20 টাকার মাল 15 টাকা কয়, এখন বেচাই লাগবে 22 টাকার দরকার, চুল পুলুক খিলান লাগবে। 35-40 জনের মতো আমরা এখানে লোক আছি। আমাদের মনে করেন যে সরকারি কোনো রকম অনুদান আমরা পাই না। তালপাখার এই কারিগরদের বিভিন্ন এনজিও থেকে চড়া সুদের ঋণ নিয়ে কারবার করতে মুনাফা চলে যাচ্ছে ফরিয়াদের পকেটে। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, এসব প্রান্তিক উদ্যোক্তাদের মান উন্নয়নে দরকার সরকারি প্রকল্প। তবে জেলা সমাজসেবা অফিস বলছে, তৃণমূল এসব উদ্যোক্তাদের প্রশিক্ষণের আওতায় আনতে কাজ চলছে। এদের যদি স্বল্প সুদে যদি ঋণ দেওয়া হয়, তাহলে কিন্তু এটা আরো উন্নত হবে এবং তাদের জীবনযাপন মানটা অনেকটা উন্নত হবে। তাদের জরিপ এবং প্রশিক্ষণ এবং বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে আরএসএস ক্ষুদ্র ঋণ কার্যক্রমের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করে তোলার সম্ভাবনা রয়েছে। নওগাঁর ভালাইন গ্রামে অন্তত 500 পরিবার এ পাখা তৈরি করে জীবিকা নির্বাহ করে আসছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভাঙনের কবলে পড়েছে হাসনাপাড়া স্পার। সংযুক্ত সড়ক বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন ঠেকাতে শুরু হয়েছে অস্থায়ী কাজ। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। নদীটি রক্ষার বাঁধের স্পারের আশপাশে ফাটল, আতঙ্কে দিন পার করছেন নদী পাড়ের মানুষ।
বগুড়ার ধনুটের শহরাবাড়ির খতনা শুকাতে এবার যমুনার ভাঙনের কবলে সারিয়াকান্দির হাসনাপাড়া। সম্প্রতি নদীটির রক্ষা বাঁধের স্পারের অংশ বিশেষ চলে গেছে নদীগর্ভে। এমনকি স্পারের সৌন্দর্য বর্ধনের জন্য লাগানো একটি বটগাছও নদীতে বিলীন হয়। এতে করে স্পারের সঙ্গে থাকা গ্রামীণ পাকা সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এটা গেলে তো আমাদের তো মনে করেন যে এলাকাটা আমাদের একবারে ধ্বংস হয়ে যাবে। মানে ভাঙ্গে কাজ করে এভাবে করতে করতে মানে এত দূর চলে আসা গেছে। আমরা থুইয়া বাইরে মুখ চলে গেছি, আসে আর একটা জিনিস পাইনি। টেবিল চেয়ার যা ছিল ঘর সব কিছু নদীর মধ্যে গেছে। এ অবস্থায় ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তরফ থেকে তাৎক্ষণিকভাবে বালু ভর্তি জিও টিউব এবং জিও ব্যাগ ফেলা হচ্ছে এবং দেখছেন যে অনেকটা ভাঙন রোধ করা সম্ভব হয়েছে। আমরা সার্ভে করছি, ম্যাথামেটিক্স সার্ভে করছি। সার্ভে রিপোর্টের ভিত্তিতে যেখানে যেখানে স্কাউরিং হয়েছে সেখানে কিন্তু আমরা বস্তাগুলো ডাম্পিং করছি। এখন পর্যন্ত নদীটির রক্ষা বাঁধের স্পারের 30 মিটার অংশ চলে গেছে নদীগর্ভে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় নিষেধাজ্ঞা সত্ত্বেও ভূগর্ভস্থ পানি উত্তোলন করে চাষাবাদ করছেন চাঁপাইনবাবগঞ্জের কৃষক। তারা বলছেন গভীর নলকূপের পানি ব্যবহার না করলে বেশিরভাগ জমি পতিত থাকবে। বিকল্প উপায়ে ভূ-উপরিস্থ পানি ব্যবহারের তাগিদ কৃষি বিভাগের। আর নদী ও খালের পানিতে চাষাবাদের ব্যবস্থা নিতে পরিকল্পনার কথা জানায় ডিএমডিএ। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য এবং শাহজাহান আলীর ছবি নিয়ে রিপোর্ট। রোপণ করা হচ্ছে আমনের চারা, কেউ প্রস্তুত করছেন জমি, সেখানে পানি দেওয়া হচ্ছে গভীর নলকূপ থেকে। আমন আবাদের জন্য চাঁপাইনবাবগঞ্জের কৃষক অপেক্ষা করেন বৃষ্টির জন্য। তবে চলতি বছর পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় আবাদের জন্য গভীর নলকূপের পানি ব্যবহার করছেন তারা। এদিকে গত বছর রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর 25টি উপজেলার 884টি মৌজাকে উচ্চ পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা করে ভূগর্ভস্থ পানি উত্তোলনে নিষেধাজ্ঞা দেয় সরকার। খাবার পানি ছাড়া এসব এলাকায় অন্য কোনো কারণে পানি তোলা যাবে না। কৃষক বলছেন, নলকূপ ব্যবহার না করলে বেশিরভাগ জমি পতিত থাকবে। পানি এখন দিন দিন কমে গেছে। আজ পানি হয়েছে, মনে হচ্ছে মাঠে পানি দেখতে পাইছে, কিন্তু এর আগে তো ডিপ ছাড়া আবাদ হয়নি। লেয়ার থেকে আপনার পানিটা না পাওয়ার কারণে তল থেকে একবারে মোটরের সাহায্যে আপনার কি ইয়ার সাহায্যে আপনার পানি তুলে চাষাবাদ করতে হয়েছে। বর্ষার পানি দিয়ে আগে চাষাবাদ হয়েছে, এখন ডিপ ছাড়া আর কি হয় না পানি। বর্ষার পানি না থাকার কারণে খরচটা বেড়ে যাচ্ছে। বরেন্দ্র অঞ্চলে পানির স্তর রক্ষায় বিকল্প উপায়ে ভূ-উপরিস্থ পানি ব্যবহারের তাগিদ কৃষি বিভাগের। অন্যদিকে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি সহ নদী ও খালের পানিতে চাষাবাদের পরিকল্পনা নেয়ার কথা জানায় বিএমডিএ। কৃষকদেরকে এই বৃষ্টির পানি হারভেস্ট করে রাখার জন্য বলা যায় যে প্রতিটি জমির পাশে ছোট্ট একটা পুকুরের মতো করে যে পাত কোয়া বলা হয়, সেটা করে যেন তারা পানিতে সংগ্রহ করে রাখে, যখন খরা মৌসুম আসবে তারা যেন ব্যবহার করে। নদীর পানি যদি সেচ কাজ ইউজ করতে পারি তাহলে এই অঞ্চলে ভূগর্ভস্থ পানির উন্নয়ন ঘটবে এবং পানির স্তর যে পর্যায়ে আছে আর নিচে নামবে না, বরঞ্চ এটা উপরে উঠবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে 53,800 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। পাবনায় অস্বাভাবিক হারে বেড়েছে বেওয়ারিশ কুকুরের সংখ্যা। সম্প্রতি কুকুরের আক্রমণে আহত হয় মায়ের কোলে থাকা 7 মাসের এক শিশু। এছাড়া গেল 2 সপ্তাহে জেলায় নারী ও শিশু সহ কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছেন অন্তত অর্ধশত। পৌরসভা ও সংশ্লিষ্ট প্রশাসনের উদাসীনতায় ক্ষুব্ধ স্থানীয়রা। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লার রিপোর্টে বিস্তারিত। 7 মাসের শিশু রায়হান সম্প্রতি পাবনার লস্করপুরে তাকে কোলে নিয়ে বাড়ির বাইরে বের হন মা মাছুরা খাতুন। কিছু বুঝে ওঠার আগেই তার উপর হামলা করে একদল বেওয়ারিশ কুকুর। শরীরের বিভিন্ন অংশে কামড়ে ক্ষত বিক্ষত করে মায়ের কোলে থাকা শিশুটিকে। পাবনা জেনারেল হাসপাতালে প্রাথমিকভাবে চিকিৎসা নেওয়ার পর এখন ঢাকায় চলছে শিশুটির চিকিৎসা। শুধু রায়হানই নন, বেওয়ারিশ কুকুরের আক্রমণে দৃষ্টিশক্তি হারানোর উপক্রম 7 বছরের শিশু আরাফাত শেখের। একইভাবে বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী ও শিশু সহ অর্ধশত আহত রয়েছেন জেলায়, অথচ উদাসীন পৌরসভা ও সংশ্লিষ্ট প্রশাসন বলে দাবি এলাকাবাসীর। কুত্তাগুলো এখন বাচ্চা কাচ্চা বয়স্ক মানুষকে কামড়াইছে। কুকুরগুলো মাইনে দিলে পরে সবার জন্যই ভালো। সরকার বলতেছে সব জায়গায় ফ্রি ভ্যাকসিন দিচ্ছি, কিন্তু আসলে ফ্রি ভ্যাকসিন তো কেউ পাচ্ছে না। এগুলো সরকারিভাবে দেওয়ার কথা,
কিন্তু এগুলা তা দিচ্ছে না, রোগীগুলো বাইরে থেকে কিনতেছে, সবাই তো আর সমান না। নার্স হিসেবে যতটুকু সেবা প্রদান করা আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করছি ভালোভাবে সেবা দেওয়ার জন্য। কয়েকটা রোগীর অবস্থা বেশি ইনজুরি হওয়ার কারণে আমাদের হসপিটালে ভর্তি দেওয়া হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিং এবং সমন্বয় সভাতে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে পানি সম্পদ অধিদপ্তরের সাথে সমন্বয় করে পৌরসভা এটার একটা ব্যবস্থা নেবে। ইতিমধ্যে আমরা পানি সম্পদ অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি এবং আমরা এটা খুব দ্রুত একটা নিধনের একটা ব্যবস্থা নেব। গত 1 মাসে জেলায় কুকুরের কামড়ে আহত হয়েছেন শিশুসহ অন্তত শতাধিক নারী পুরুষ। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। এবার দেশের বাইরের খবর। ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে এবার নিজের অবস্থান পরিবর্তন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে কোনো ধরনের আলোচনা চলছে না বলে দাবি করেছেন ট্রাম্প। জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, সমঝোতা চেয়ে যুক্তরাষ্ট্রই অনুনয় বিনিময় করছে। এদিকে শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ না খোলার ঘোষণা দিয়েছে তেহরান। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত লক্ষ্য করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে আবুধাবি। ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হুমকিতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালী ঘিরে নতুন করে বাড়ছে সামরিক উত্তেজনা। সংযুক্ত আরব আমিরাতের দাবি, ইরান থেকে ছোড়া 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এই অভিযোগ সরাসরি নাকচ করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের অভিযোগ ভিত্তিহীন। তার দাবি, এমন অভিযোগ আঞ্চলিক দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা তৈরির প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সামরিক উত্তেজনার পাশাপাশি আলোচনা নিয়েও চলছে পাল্টাপাল্টি বক্তব্য। একদিন আগে ইরানের বিপ্লবী গার্ডের সঙ্গে ব্যাক চ্যানেল যোগাযোগের দাবি করলেও এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তেহরানের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না, এমনকি আলোচনার কোনো সূচিও নেই। পাল্টা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আলোচনার জন্য যুক্তরাষ্ট্রই অনুনয় করছে। এর মধ্যেই হরমুজ প্রণালীকে নিউ ইউএস টেরিটরি দেখানো ছবি পোস্ট করে নতুন করে উত্তেজনা বাড়িয়েছেন ট্রাম্প। হরমুজ খুলতে তেহরানের শর্ত স্পষ্ট করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, জব্দ সম্পদ ছাড়, তেল নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং সামরিক অভিযান ও হুমকি বন্ধের দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রণালী খোলা হবে না বলে জানানো হয়। এরই মধ্যে বিশ্ববাজারে তেলের দাম উঠেছে গেল জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে। এদিকে অচলাবস্থা কাটাতে ইরান ও ওমানের মধ্যে চলছে আলাদা আলোচনা। হরমুজ ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের সমঝোতা হলে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা আবারও শুরু করা সহজ হবে বলে জানিয়েছে কাতার। আঞ্চলিক সূত্রের দাবি, পাকিস্তানের মাধ্যমেও ওয়াশিংটন তেহরানের পরোক্ষ যোগাযোগ চলছে। ডারউইন টেস্টের পারফরমেন্স ম্যাকাইতেও ধরে রাখতে চায় টাইগার পেস ডিপার্টমেন্ট। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরতে মরিয়া পেসার শরীফুল ইসলাম। এই টেস্টেও দারুণ কিছু করবে বাংলাদেশ, এমনটাই বিশ্বাস বাঁহাতি এই পেসারের। চেষ্টা করব এটা আমরা ক্যারি করা। পেসাররা যখন ভালো করে অবশ্যই ভালো লাগে, বাট শুধু পেসার না, টিম বাংলাদেশ যখন ভালো করে ব্যাটিং, ফিল্ডিং, বোলিং 3টা পার্টি, তখন আরো বেশি ভালো লাগে। আমি তো সবসময় প্রস্তুত, এখন দেখা যাক যদি রিজিকে থাকে। ইনজুরির পর একটা হয়তো কিছুদিন রেস্ট পাইছি এবং কি আমি রিহ্যাব করেছি, এটা আমার জন্য, বডির জন্য আরো, আমার মনে করি যে আমার আরো ভালো হয়েছে। অন্য দেশের লিজেন্ডরা তখন বাংলাদেশের কোনো প্লেয়ারকে, শুধু আমাকে না, যে কোনো প্লেয়ারকে বা নাইট রানাকে না, যে কোনো প্লেয়ারকে নিয়ে যখন ভালো কথা বলে, এটা একটা ভালো সাইন আমাদের ক্রিকেটে। এশিয়ান কাপে অংশ নিয়ে থমাস ডুলিকে ভালো করার চ্যালেঞ্জ দেওয়া উচিত বাফুফের, এমনটাই মনে করেন ফুটবল বিশ্লেষকরা। ঘরের মাঠে ছোট দলের বিপক্ষে খেলার চাইতে বড় দলের চ্যালেঞ্জ দলকে আরও পরিণত করবে বলে মনে করেন তারা। বিশ্লেষকদের মতে কোন সিদ্ধান্ত ফুটবলের জন্য মঙ্গলজনক হবে, কার কথায় প্রভাবিত না হয়ে বাফুফের উচিত এই বিষয়ে স্পষ্ট অবস্থানে থাকা। কাপে খেলার সুযোগ তৈরি হলেও তা নিয়ে দ্বিধান্বিত থমাস টুলি। এ যেন ঘরের লক্ষ্মী পায়ে ঠেলার মতোই অবস্থা। যদিও হঠাৎই পাওয়ার সুযোগ শেষ পর্যন্ত বাংলাদেশের পক্ষে আসবে কিনা তা নিয়ে আছে সংশয়। তার আগে অবশ্য নিজেদের অবস্থানেও স্পষ্ট থাকা জরুরি বাফুফের।
দক্ষিণ পূর্ব এশিয়ার এই টুর্নামেন্টে খেললে নিশ্চিতভাবেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ। ডুলি সেটা নিতে ভয় পাচ্ছেন কিনা এরই মধ্যে তা নিয়ে উঠেছে প্রশ্ন, কেননা আসিয়ান কাপের চাইতে তার প্রাধান্যের তালিকায় ঘরের মাঠে 3 জাতীয় টুর্নামেন্ট। নতুন কোচকে এই জায়গায় প্রশ্রয় না দিয়ে বাফুফের তাকে চ্যালেঞ্জের মুখে ছেড়ে দেওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। নতুন কোচকে একটা চ্যালেঞ্জ দেওয়া, তোমার প্রমাণ করতে হবে। আসিয়ান কাপ দিয়ে কোচের পরীক্ষা হবে, আমি কতজন বিদেশি খেলাচ্ছি, প্রবাসী খেলাচ্ছি, তাদের মানটা কেমন সেটা আমরা দেখতে পাবো। আমরা হেরে যাই, বাট তাদের যে যোজন যে যুদ্ধটা হবে এটাতে তারা নেক্সট রাউন্ডে খেলতে গেলে অনেক বেটার ফুটবল তারা উপহার দিবে। সাফের আগে ফুটবলারদের আত্মবিশ্বাস তৈরি করা জরুরি, তবে সেটা ভুটান কিংবা নেপালের বিপক্ষে খেলে তৈরি হলে ফল হতে পারে বুমেরাং। অন্যদিকে আসিয়ান অঞ্চলের হাই র্যাঙ্কড টিমের বিপক্ষে ম্যাচ খেললে নিজেদের অবস্থান টের পাবে জামালরা। তাই কোন সিদ্ধান্ত মঙ্গলজনক, বাফুফের এই বিষয়ে স্পষ্ট অবস্থানে থাকা উচিত বলে মত বিশ্লেষকদের। ঝুঁকি নিলেই বোঝা যায় যে আপনার খামতিটা কোথায়, আপনার দুর্বলতাটা কোথায়, আপনার পাওয়াটা কতটুকু হলো। বড় টিমগুলোর সঙ্গে না খেলে আমি সবসময় যদি হলো যে ভুটান এরকম আরও কয়েকটা টিম আমাদের এখানে গত কয়েক বছরে এসছে, সেগুলোর সঙ্গে খেলে আমার মনে হয় যে কোনো খুব একটা লাভ হয় না। আসিয়ান কাপ ফিফা উইন্ডোর মাঝে হওয়ায় বাফুফের সামনে সুযোগ হামজা, সমিত সহ সেরা ফুটবলারদের নিয়ে দল গড়ার। আর তাই এই টুর্নামেন্টের মধ্য দিয়ে শুধু কোচ নয়, পাইপলাইনে থাকা ফুটবলারদেরও পরীক্ষা হয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। কলকাতা নিউ মার্কেট এলাকায় হোটেলে ভয়াবহ আগুন, চিকিৎসা নিতে গিয়ে নারী শিশু সহ 9 বাংলাদেশের মৃত্যু, দগ্ধ আরো 6। অগ্নি নির্বাপন ব্যবস্থা ছাড়াই ব্যবসা পরিচালনা। এখনো প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত। আন্তরিক আমন্ত্রণের কথা বলছে দিল্লি। ঝুলে থাকা সমস্যা সমাধানের ওপর নির্ভর করছে সম্পর্ক, অবস্থান ঢাকার। এবং রোহিঙ্গাদের বাঙালি আখ্যা দিয়ে অপরাধ আড়ালের চেষ্টায় মিয়ানমার, বলছেন আশ্রিতরা। প্রত্যাবাসন প্রক্রিয়ায় জটিলতার শঙ্কা, সতর্ক বার্তা হিসেবে দেখার পরামর্শ। এই ছিল সময় সংবাদ। এরপর এ সময়ের বাণিজ্য নিউজ সঙ্গে থাকবেন সহকর্মী সাবরিনা মজুমদার। আইরিন, ধন্যবাদ আপনাকে। এই সময়ের বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।